ভাই, আপনি কোনো কিছু করবেন না, ওদেরকে আমার হাতে তুলে দিন। আমি তাদের গোডাউনে নিয়ে গিয়ে আপনার মতো করে শাস্তি দেব। আপনি কেন শুধু শুধু এত কষ্ট করছেন? আপনি অনেক দিন পর বের হয়েছেন, আপনি একটু রেস্ট নিন। আসেন ভাই। আকাশ ওই দুইটাকে গাড়িতে তুলে নেয়, আর গাড়িতে তোলার পরে সে আবারও গাড়িটা চালাতে বলল। আর গাড়িটা একটা জঙ্গলের ভিতরে চলে আসলো। আর জঙ্গলের ভিতরে এসে গাড়িটা থামলো। আর থামার পরে আকাশ সেখান থেকে নেমে পড়ল। আর আকাশ সেখান থেকে নেমে পড়ার পরে সে দেখতে পেল গাড়িটা পেছনে কিছুটা ক্ষতি হয়েছে। আর তখন আর কিচ্ছু না বলে সে ভিতরে চলে আসে। আর ভিতরে আসার পরে আকাশ ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হবার পরে সে চেয়ার টেবিলের মধ্যে বসে পড়ে। আর তার সামনে ওই দুইটা ছেলেকে রাখা হয়। আর রাখার পরে আকাশ ওদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ পরেই নেহাল আকাশের জন্য কফি নিয়ে আসলো। আর কফি নিয়ে আসার পরে আকাশ কফিটা খেতে লাগলো। আর কফিটা খাবার পরেই আকাশ চেয়ার থেকে উঠে ওদের সামনে যায়। আর সামনে যাওয়ার পরে এক লাথি মেরে ওদেরকে মাটিতে ফেলে দেয়। ওরা হাঁটু গেড়ে বসেছিল। আকাশ লাথি মেরে ফেলে দেওয়ার পর একটা ছেলের গলায় পা দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। আর এটা দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়, কারণ আকাশ সে আবারও যদি আগের রূপে ফিরে আসে তাহলে একটারও অস্তিত্ব থাকবে না। আর আকাশ এভাবে 2 মিনিট দাঁড়িয়ে থাকার পরেই ছেলেটা ছটফট করতে করতে মারা গেল। আর ছেলেটা মারা যাওয়ার পরে অন্য ছেলেটা সে ভয়ের কারণে সেখানেই প্রস্রাব করে দিয়েছে। আকাশ আবারও গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালো। আর ছেলেটার সামনে দাঁড়ানোর পরে ছেলেটা ভয়ে ভয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আর তখন আকাশ আবারও ছেলেটাকে একটি লাথি মারলো। আর লাথি মারার পরে আকাশ সে তার ছুরিটা হাতে নিল। আর ছুরিটা হাতে নেওয়ার পরে সে তার গলাটা কেটে ফেললো। আর গলাটা কেটে ফেলার পরে সে কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। তারপর আকাশ 2 হাতের কবজি পর্যন্ত কেটে ফেললো। আর কেটে ফেলার পরে সবাই ভয়ে তটস্থ হয়ে আছে। আর রক্ত পুরো জায়গাটা ভেসে যাচ্ছে। আর আকাশ এটা দেখে পাগলের মতো হাসছে। আকাশ এটা করার পরে সোজা রুমে চলে আসে। আর রুমে আসার পরে সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আর শুয়ে পড়ার পরে ভাবতে লাগলো তার পিছনে যারা এগুলো করছে তাদের শাস্তি দেবে। জেলে থেকে সে নিজেকে এমনভাবে তৈরি করেছে। আকাশ এসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে গেল সেটা আকাশ নিজেও টের পেল না। আর ঘুম থেকে ওঠার পরে দেখতে পেল সন্ধ্যা হয়ে গেছে। আকাশ সন্ধ্যাবেলায় সে উঠে খাবার খেয়ে নিল। আর খাবার খাওয়ার পরে সে যথারীতি তার লোকজনের সামনে গেল। আর দেখতে পেল শত শত লোক তার সামনে দাঁড়িয়ে আছে। পুরো জঙ্গলটা ভরে গেছে তার আকাশের চারপাশটা ওদেরকে দেখতে লাগলো। আর কিছুক্ষণ এভাবেই হাঁটাহাঁটি করার পরেই আকাশ সবার সামনে চেয়ার নিয়ে বসে পড়ল। আর চেয়ার নিয়ে বসে পড়ার পরে আকাশ বলতে লাগলো, আমার কথাটা তোরা ভালোভাবে শুনে নে। আমি একবার যা বলি সেটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে। আমার সঙ্গে যারা যারা বেইমানি করেছে, আমার পিছনে যারা ছিল, তাদের সবাইকে আমি আমার আদালতে নিয়ে এসে মারব। আর তোদের মধ্যে যদি কেউ আমার খবর অন্য জায়গায় পাচার করিস এবং সেটা যদি আমি জানতে পারি, তাহলে তোদেরকে নিশ্চিহ্ন করে দেব। তোরা ভাবতেও পারবে না আমি কতটা ভয়ঙ্কর। কেউ বেইমানি করবে না, আর তোরা আমার কোনো কিছুই করতে পারবে না। তাই আমার সঙ্গে লাগতে আসিস না। আমি যদি একবার খেপে যাই তাহলে তোদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তোরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকিস না কেন, আমি সেটাকে খুঁজে বের করে মারব। তখনই নেহাল একটা মেয়েকে ধরে নিয়ে আসলো। মেয়েটার পিছনে হাত বেঁধে রেখেছে। মেয়েটাকে নিয়ে আসার পরে আকাশের পায়ের কাছে ফেলে দেয়। আর পায়ের কাছে ফেলে দেওয়ার পরেই আকাশ মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। আর মেয়েটার দিকে তাকিয়ে থাকার পরে মেয়েটাকে সে মুখ খুলে দেয়। আর মুখ খুলে দেওয়ার পরে মেয়েটা তার কাছে মাপ চাইতে লাগলো। আর তখনই নেহাল বলতে লাগলো, ভাই, এই মেয়েটা সেদিন আপনার পেছন থেকে গুলি করেছে, কিন্তু আফসোস মেয়েটা গুলি লাগাতে পারেনি। এই মেয়েটা কার কথায় গুলিটা চালিয়েছিল আমি এখনও জানতে পারলাম না। মেয়েটাকে অনেকবার জিজ্ঞেস করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু মেয়েটা কোনো কিছুই বলতে চাচ্ছে না। সে কার হয়ে কাজ করে, কোথা থেকে এসেছে, সে কোনো কিছুই বলতে পারছে না। ভাই, আপনি বিষয়টা দেখেন। তারপরেই আকাশ চেয়ার থেকে উঠে পড়ল।
আর চেয়ার থেকে উঠে পড়ার পরে সে মেয়েটার চারিদিকে ঘুরতে লাগলো, আর মেয়েটাও কিছুটা ভয় পেয়ে গেল। আর এভাবে চারপাশে ঘুরে ফেরার করার পরে আকাশ আবারও চেয়ারে বসে পড়ল। আর চেয়ারে বসে পড়ার পরে আকাশ একটা সিগারেট জ্বাললো, আর সিগারেট খাচ্ছে আকাশ। তখন সিগারেট খেতে খেতে মেয়েটাকে জিজ্ঞেস করলো, আজকে থেকে 5 বছর 2 মাস আগে তোর সঙ্গে আমার মনে হয় কোনো না কোনোভাবে দেখা হয়েছিল। তুই আমাকে শপিং মলের মধ্যে গুলি করেছিলি। এখন বল, তুই কার কথায় গুলি করেছিলি? কে তোকে সে সময় পাঠিয়েছিল? তুই গুলি করার পরেই আমি 2 মাস পরে জেলে যাই। তাহলে এখন সবকিছু খুলে বল, আমি তোকে ভালোই ভালোই জিজ্ঞেস করছি। যদি বলিস তাহলে ভালো, আর যদি না বলিস তাহলে তোর বেঁচে থাকার সিদ্ধান্তটা সেটা আমিই নেব। কোবরা কিং, বিশ্বাস করেন আমি এসবের কোনো কিছুই করতে চাইনি। ওরা আমাকে জোর করে এসব করিয়েছে। আর তাছাড়া আপনি অনেক খারাপ একজন লোক। আপনি আমার বোনকে হত্যা করেছেন আমার চোখের সামনে, কিন্তু আমি আড়াল থেকে সেগুলো নীরবে সহ্য করেছি। আমি কোনো কিচ্ছু বলতে পারিনি। ওরা আমাকে যতটা না শিখিয়ে দিয়েছিল, আমি নিজেই মন থেকে আপনাকে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে মারতে পারিনি। সেদিন আপনি বেঁচে গিয়েছিলেন। এই কোবরা কিং কখনো কাউকে এমনি এমনি মারে না। তোকে মারার জন্য কোবরা কিং এর কাছে অনেক কারণ আছে, আর এই কারণগুলো প্রমাণ হলেই সে তোকে মেরে ফেলবে। বুঝতে পেরেছিস? এখন তুই বল, তোর বোনের নাম কি? আর তোর বোন আমার সঙ্গে অন্যায় করেছিল বলেই কিন্তু আমি তাকে মেরেছিলাম। সবকিছু খুলে বল। আমার বোনের নাম জান্নাতুল নাইমা। সে ডিবিতে কাজ করত, কিন্তু আপনি তাকে নৃশংসভাবে হত্যা করেছেন। মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? আপনার মধ্যে কি একটু মায়া দয়া নেই? আপনি কি মানুষ নাকি জানোয়ার? এই চুপ, আর একটা বাজে কথা বলবি না। এখন যদি বাজে কথা বলিস তাহলে তোকে এখানে মেরেই ফেলবো। আর কিভাবে মারবো এটা নিশ্চয়ই তুই ভালোভাবে জানিস। তোর বোন কি করেছে জানিস? তোর বোন ডিবিতে কাজ করে, সেটা আমার দেখার বিষয় নয়। সে দেশের জন্য কাজ করবে। সে দেশের জন্য কাজ না করে সে ডেভিল কিং এবং লেডি কুইনকে এর সাহায্য করছে। সকল কাজে ওসব লোকগুলোকে ছেড়ে দিয়েছে, আর দেশের মধ্যে ড্রাগস ঢোকার জন্য সাহায্য করেছে। তো এসব আমি কিভাবে নীরবে সহ্য করব বল? মারিয়া আর কোনো কথা বলল না। মারিয়ার চোখের পানি ছড়াচ্ছে, আর এটা দেখে আকাশ অনেক হাসছে। কারণ আকাশ আজ পর্যন্ত যেসব কাজ করেছে এসবের মধ্যে একটাও ভুল হয়নি। সে কারণেই সবাইকে মেরে ফেলেছে, আর এখনও অনেকজনকে মেরে ফেলার বাকি আছে। সবাইকে একটা একটা করে মারবে। সবাই আকাশের ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে। আকাশ মেয়েটাকে পরপর 2টা গুলি করে দিল, আর মেয়েটা মারা গেল। আর এটা দেখে নেহাল অকৃত্রিম দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ ভালো করে বুঝতে পারছে নেহাল কি বলতে চাচ্ছে। আকাশ আবারও সবাইকে বলতে লাগলো, আমাদের এখন কত টাকার প্রয়োজন? আমরা চাইলে অনেকভাবে টাকা ম্যানেজ করতে পারি, কিন্তু আমরা ওই সব পথে যাব না। শহরের মধ্যে যারা শীর্ষস্থানীয় পদে আছে, শহরের বাইরেও যারা থাকে, সব জায়গায় আমার লোক পাঠিয়ে দেয়। আর যারা সমাজে বৃত্তশালী এবং আড়ালে নির্ভীতে তারা অসৎ কাজ করে থাকে, যাদের সঙ্গে ডেভিল কিং এবং লেডি কুইনের কানেকশন আছে, তাদের বাসায় যা। বাসায় যাওয়ার পরে রেড করার নাম করে সমস্ত টাকা আমার চাই আজকের মধ্যে, এখনই। আকাশের এসব কথা শোনার পরে সবাই তাড়াতাড়ি করে গাড়িতে করে চলে গেল। আর আকাশও গাড়িতে উঠে পড়ল, আর আকাশের সঙ্গে আরও 4 জন গাড়িতে উঠল। আর গাড়িটা সাই সাই করে যাচ্ছে। প্রায় 30 মিনিট গাড়িটা চলার পরে একটা বড় বাড়ির সামনে এসে থামল। সেই বাড়ির সামনে থামার পর আকাশ গাড়ি থেকে নেমে পড়ল। আর গাড়ি থেকে নেমে পড়ার পর আকাশ ভিতরে যেতে লাগলো। এটা হচ্ছে মন্ত্রীর বাসভবন। সমস্ত গার্ড অফিসার তাকে দেখে সালাম দিচ্ছে। আকাশ ভিতরে চলে আসলো, আর ভিতরে এসে দেখলো মন্ত্রী কয়েকজনের সঙ্গে আলোচনা করছে। আর তখনই আকাশ সেখানে বসে পড়ল। আকাশ কোনো অনুমতি নেয়নি, আকাশ এভাবেই চলাফেরা করে। তারপর মন্ত্রীকে বলে মন্ত্রীর লোক দিয়ে কফি বানিয়ে দিল। আর আকাশ একটু খেয়ে মন্ত্রী সাহেবকে বলতে লাগলো, মন্ত্রী সাহেব, আমার কাছে খবর আছে আপনি নাকি ডেভিল কিং এবং লেডি কুইনকে সাহায্য করছেন দেশের মধ্যে ড্রাগস ঢোকানোর জন্য। আপনি কি ভুলে গিয়েছেন সবকিছু?
আমি জেলে ছিলাম, আর তখন আপনি অনেক কাজ করে ফেলেছেন, তাই না? কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তুমি কেন শুধু শুধু জেলে থাকতে গেলে এই 5টা বছর? এই 5 বছর জেলে থেকে তোমার কী লাভ হলো সেটা আমাকে বলো। তুমি তো চাইলে সেদিন জেল থেকে বেরিয়ে আসতে পারতে, কারণ তোমার ক্ষমতা সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। বিদেশেও তোমার কানেকশন রয়েছে, বিদেশের মাফিয়ারাও তোমার সঙ্গে ডিল করার জন্য বসে থাকে। তুমি কেন জেলে থাকতে গেলে? আমার এই বিষয়টা খুবই জানার প্রয়োজন। আর তোমার কি মনে হয় আমি ওদেরকে কোনো সাহায্য করছি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি ওদের সাহায্য করব? আমি লেডি কুইন এবং ডেভিল কিংকে খুঁজে বেড়াচ্ছি। সময় মতো সব কিছু আমি বের করে ফেলবো, সেখানে আপনার কোনো কাজ করতে হবে না। আপনার উপর যে দায়িত্বটা আছে না, আপনি সেটাই সঠিকভাবে পালন করুন। এরপর যদি দেখেছি যে আপনি কোনো বেআইনি কাজ করেছেন, তাহলে কিন্তু আপনার অবস্থা কি হবে সেটা বুঝতেই তো পারছেন। সকালবেলা পত্রিকায় নাম উঠে যাবে মন্ত্রী সাহেব নিখোঁজ। আকাশ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার একটা ইচ্ছা আছে, আমি প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করতে চাই। তুমি আমাকে প্রধানমন্ত্রী করে দাও। তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে তাই দিব। এই আকাশ কখনো কারো কাছ থেকে কিছু নেয় না। আমি কি ভিখারি যে আমি আপনার কাছ থেকে কিছু নেব? আমাকে কোনো কিছু দিতে হবে না। আমি আপনাকে এমনিতেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাতে পারবো। এভাবে আকাশ এবং মন্ত্রী কথা বলতে থাকে। মন্ত্রী অনেকটা ভয়ে ভয়ে আকাশের সঙ্গে কথা বলছে, কারণ কখন আকাশের মাথা নষ্ট হয়ে যায় তখন মন্ত্রী সাহেবকেও সে ছেড়ে কথা বলবে না, তাই সে ভালো হয়ে যাবে। আর এদিকে লেডি কুইন একের পর এক সাংবাদিকদের খবর শুনে পুরো অতিষ্ঠ হয়ে গেছে, কারণ আকাশ প্রকাশ্যে সব কিছু করছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো কিছুই করছে না। সেও কোনো কিছু করতে পারছে না। আকাশ কোথায় আছে, কিভাবে আছে, সে কোনো কিছুই জানে না। লেডি কুইন তার আস্তানা থেকে বের হলো, আর বের হওয়ার পরেই সে গাড়িটা গাজীপুরের জঙ্গলের দিকেই যাচ্ছে। সেখানে ডেভিল কিং তার জন্য ওয়েট করছে। আর কিছুক্ষণ পরেই সে গাজীপুরের সেই ঘন জঙ্গলে চলে আসলো। আর জঙ্গলে চলে আসার পরে দেখলো ডেভিল কিংয়ের লোকেরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। লেডি কুইন ডেভিল কিংয়ের সঙ্গে ভিতরে চলে গেল। আর ভিতরে যাওয়ার পরে লেডি কুইন বসে পড়ল। আর বসে পড়ার পরে তারা দুজনে মিলে আলোচনা করছে, আর আলোচনা করার মধ্যে কিভাবে আকাশকে মেরে ফেলা যায় সেটা প্ল্যান করছে। কিন্তু ডেভিল কিংয়ের সাহস হচ্ছে না তার সঙ্গে কাজ করার জন্যে, কারণ আকাশ কেমন সে ভালোভাবেই জানে। আর তখন লেডি কুইন আবারও ডেভিল কিংকে বলতে লাগলো, আপনার কাছ থেকে আমি এইটুকু আশা করতে পারিনি আপনি আমার কতটা করতে পারেন। আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, তারপরেও আপনি এখনও আমতা করছেন। আপনি ইচ্ছে ভালো বাজারে গিয়ে মাছ বিক্রি করেন, তাহলেই ভালো হবে। আপনার সঙ্গে আমার কাজ করাটাই ভালো লাগছে না। এই যে লেডি কুইন, আপনি আকাশের সম্পর্কে কতটুকু জানেন? জানেন আকাশ কে? তার সম্পর্কে আপনি কোনো কিছু না জানিয়ে যে এমনটা করেছেন, সে যদি একটাবার জানতে পারে যে আমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, তাকে মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে মারবে। আর ওর সম্পর্কে কোনো আইডিয়া আছে ও কিভাবে মারবে? ওর পেছনের ব্যাকগ্রাউন্ড আপনি জানেন? আমি তার সঙ্গে কাজ করেছি। আমি কাজ করে যতটুকু নিজের চোখে দেখেছি, যতটুকু জানি, সেটাই অনেক বেশি। আর আমি চিন্তা করছি আমার বিষয় নিয়ে। আমি যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে জেলের ভিতরে পাঠিয়ে দিয়েছিলাম, এখন সে আমাকে কি করবে এটাই চিন্তা করছি। আমার বৈদেশিক কোনো সাহায্যের প্রয়োজন। আপনি আমাকে কতটুকু সাপোর্ট দিতে পারবেন? আমি তোকে সমস্ত সাপোর্ট দিব। ও আমার অনেক ক্ষতি করে ফেলেছে। আমার সমস্ত জায়গা সে রেড করে সমস্ত কিছু শেষ করে দিয়েছে। আমি পুরো অনিশ্চ হয়ে গেছি। এই আকাশকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। এই আকাশ যেখানেই থাকুক না কেন, আমি তাকে খুঁজে খুঁজে বের করব। আপনি যদি আমার সঙ্গে বেইমানি করেন তাহলে সোজা আপনাকে উপরে পাঠিয়ে দিব। আপনি আমাকে ভালোভাবে চেনেন না। ঠিক আছে, আমি সমস্ত সাহায্য করব। ওর যত জায়গা আছে আমি সব কিছু আপনাকে চিনিয়ে দিব, কিন্তু আমাকে আপনার সবচেয়ে বেশি সাপোর্ট দিতে হবে। আর আমাদের দুজনকে একসঙ্গে কাজ করতে হবে। আরও একজন কিলারকে হায়ার করতে হবে। আমাদের এগুলো দিয়ে কোনো কিছুই হবে না। এগুলো সব মাছি বার্তার জন্য। এমন কোনো বিদ্যা নাই যেটা আকাশ জানে না। কুম্ফু ক্যারাটে, জাপানিজ কমান্ডো, এমন কোনো মেশিন নাই যে সে চালাতে পারে না। সব কিছুই পারে সে।
এভাবে নেহা ডেভিলের সঙ্গে আলোচনা করতে লাগলো। ওরা আলোচনা করতে করতে বেশ অনেকটা সময় পার করে দিল। তারপরে নেহা ল্যাপটপে আকাশের ব্যাপারে ইনফরমেশন বের করতে লাগলো, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন আকাশের ব্যাপারে নেই। নেহা কী করবে সেটা বুঝতে পারছে না। তারপরে আরও কিছু কথা বলে সে সেখান থেকে চলে গেল। আর সেখান থেকে যাওয়ার পরে সেই কমিশনারের বাসায় আসলো। কমিশনারের বাসায় এসে দেখা করলো। কমিশনার সব কিছু শোনার পরে কমিশনার না করলো, কারণ আকাশকে এখন প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে গেলে সমস্ত কিছু তছনছ করে দেবে। এই শহরটা পুরো নরকে পরিণত হবে, কারণ আকাশ সম্পর্কে সবাই খুব ভালোভাবেই জানে। ডিপার্টমেন্ট আকাশের বিরুদ্ধে কথা বলতে অনেক ভয় পায়। তবুও কমিশনার সাহেব বলল কালকে এই বিষয়টা নিয়ে ডিপার্টমেন্ট থেকে কথা বলবে, কারণ একের পর এক খুন করে যাচ্ছে, কিন্তু সেটার কোনো প্রমাণ নেই। কিন্তু খুনগুলো যে আকাশ করছে এটা খুব ভালোভাবেই সবাই জানে। কিন্তু সাধারণ মানুষের চোখে আকাশ একজন অসাধারণ মানুষ, তাই পুলিশের কোনো কিছু করার নেই। কারণ আকাশকে কোনো কিছু করতে গেলেই জনগণ তাকে রিপোর্ট দিতে পারে। জনগণ যদি একবার খেপে যায় তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। সব কিছু মিলিয়ে সব কিছু এখন এভাবেই চলতে দেওয়া যাবে। আর তারপরে নেহা লেডি কুইন চলে গেল। আর লেডি কুইন চলে আসার পরে লেডি কুইন তার বাসায় এসে কোনোভাবেই কিছু করতে পারছে না দেখে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল, কারণ তার তো যে করেই হোক প্রতিশোধ নিতে হবে। তখনই হঠাৎ করেই টিভিতে চলা একটা মুভি দেখতে পেল। এখানে একটা রোমান্টিক সিন চলছে, আর এই সিন দেখার পরে নেহার মাথায় একটা গুরুত্বপূর্ণ চিন্তা চলে আসে, যেটা দিয়ে আকাশকে মেরে ফেলা সম্ভব। সে আকাশের ভালোবাসার মানুষ হয়ে উঠবে ছদ্মবেশে। আকাশ যদি একবার তার প্রেমে পড়ে যায় তাহলে আর কোনো কিছু করার নেই, আকাশ এমনিতেই শেষ হয়ে যাবে। এদিকে আকাশ তার গোডাউনে ফিরছে। রাস্তা দিয়ে গাড়িটা অনেক দ্রুত গতিতে চলছে, আর হঠাৎ করেই একটা বোরখা পরা অবস্থায় একটা মেয়ে সেখান দিয়েই রাস্তা পার হচ্ছিল। আর এটা দেখার পরে আকাশ তাড়াতাড়ি করে ব্রেক করতে বলল, আর মেয়েটার কিছুটা লেগে যায়। আকাশ তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে, আর গাড়ি থেকে নামার পরে মেয়েটার কাছে যায়। আর মেয়েটার কাছে যাবার পরে মেয়েটাকে জিজ্ঞেস করে তার কোনো কিছু হয়েছে কিনা, কিন্তু মেয়েটা তাকে বলতে লাগলো, না ভাইয়া, আমার কোনো কিছু হয়নি, এবার যেতে পারেন। আর গাড়িটা এত জোরে চালানোর কি দরকার ছিল? আর একটু হলেই তো আমি চলে যেতাম। কথাটা শোনার পরে আকাশ কিছুটা বিচলিত হয়ে যায়, কারণ মেয়েটার কণ্ঠটা অনেক সুন্দর। মেয়েটার চোখগুলোর দিকে তাকিয়ে আছে আকাশ মুগ্ধ দৃষ্টিতে। আকাশ হঠাৎ করেই এমন হয়ে যাবে এটা আকাশ কখনোই ভাবেইনি, কারণ আকাশের জীবনে কখনো ভালোবাসা নামক শব্দটা ছিল না। এখনো আসবে কিনা সেটার কোনো ভাবনা নেই। আকাশ এভাবেই চলতে পছন্দ করে, কিন্তু আজকে এই মেয়েটাকে দেখার পরে আকাশ কেমন যেন হয়ে উঠল। এত শক্ত মানুষটাও এই মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না, কারণ হিজাব পরে আছে, শুধুমাত্র চোখগুলো দেখা যাচ্ছে। আর সেই চোখগুলো থেকেই আকাশ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ এভাবে তাকিয়ে আছে দেখে মেয়েটাও কিছুটা লজ্জা পেয়ে যায়, আর তাড়াতাড়ি করে মেয়েটা সেখান থেকে চলে যেতে চায়। আর আকাশ সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আর এটা পেছন থেকে নেহাল, সাকিব, রাকিব ওরা এগুলো দেখে অবাক হয়ে গেল। ওরা কখনো ভাবতেও পারেনি যে তাদের ভাই এভাবে তাকিয়ে থাকবে একটা মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে। নেহাল বাকিদের সঙ্গে হাসাহাসি করছে, আর এটা আকাশ বুঝতে পেরেছে। আকাশও এখন কিছুটা লজ্জা পেয়ে যায়, কারণ সবাই তাকে বুঝে ফেলেছে যে আকাশের মেয়েটাকে পছন্দ হয়ে গেছে। সেই মেয়েটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। তারপর মেয়েটা দৌড়ে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পরে আকাশ সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে পড়ল, কারণ এখন কোনো কিছুই দেখা যাচ্ছে না। আকাশ গাড়িটা আবারও দ্রুত গতিতে চলা শুরু করেছে। আর কিছুক্ষণ পরেই আকাশ মোবাইলটা রেখে নেহালকে বলতে লাগলো এই মেয়েটার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। আর এটা বলার পরেই সবাই হাসতে শুরু করলো। আকাশ ধমক দিল সবাইকে, আর সবাই চুপ হয়ে গেল, কিন্তু আবার পরক্ষণেই হাসতে লাগলো। আর এটা আকাশ দেখে আকাশ নিজেও হাসতে লাগলো। অনেক দিন পর
পরে আকাশ সেই মন খুলে হাসতে পেরেছে, এটাই অনেক বেশি। আর আকাশকে হাসতে দেখে সবার মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ সব সময় গম্ভীর ভয়ঙ্করভাবেই আকাশকে দেখা যায়, এইভাবে ফ্রিলিভাবে কখনোই দেখা যায় না। তারপরে আকাশ গোডাউনে চলে আসে, আর আকাশ গোডাউনে আসার পরে সে তার ল্যাপটপ নিয়ে বসলো, আর ল্যাপটপ নিয়ে বসার পরে সে কাজ করতে লাগলো। আর কিছুক্ষণ পরে নেহাল একটা ছবি নিয়ে আসলো, আর ছবিটা দেখিয়ে বলল এটা লেডি কুইনের ছবি। আকাশ এটা দেখার পরে ছবিটা গুগলে সার্চ করলো, আর গুগলে সার্চ করে কিছুটা তথ্য পেল, যেই তথ্যটা আকাশের জন্যেই অনেক কিছু। আর এভাবে এই সময়টা পার হয়ে গেল, আর 2 ঘন্টা পরে তার লোকেরা সবাই চলে আসলো, ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে। আর ওখান থেকে সব কিছু নেহাল বুঝে পাওয়ার পর নেহাল আকাশের কাছে চলে আসে, আর আকাশের কাছে এসে হিসাব দিতে থাকে। আর তখন নেহাল বলতে লাগলো, ভাই, আমরা প্রায় 40টির বেশির মতো বাসায় গিয়ে প্রায় 300 কোটি টাকা নিয়ে এসেছি। সবগুলো টাকাই অসৎ পথে উপার্জন করা। আর ওরা মনে হয় পুলিশকে কমপ্লেন করতে গেছে, কিন্তু পুলিশ এটার বিরুদ্ধে কোনো কথা বলবে না, কারণ পুলিশ নিজেও জানে এটা বেআইনি টাকা, যার জন্য আর কি কোনো কিছু হয়নি। অলরেডি সাংবাদিকরা বলতে শুরু করে দিয়েছে। শোন, এখন তোদের কাজ হলো যে ওই লোকগুলোকে ভালোভাবে খেয়াল রাখা। ওই লোকগুলো কার সঙ্গে কথা বলে, কোথায় যায়, সেগুলো আমার জানা প্রয়োজন। আমার যত লোক আছে সবাইকে ভালোভাবে খেয়াল রাখতে বলবি, আর আমাকে পরপর তথ্যগুলো জানাবি, বুঝতে পেরেছিস? আর অবশ্যই অবশ্যই তাদেরকে সাবধানে থাকতে বলবি, কারণ লেডি কুইন আর ডেভিল কিং ওরা দুজনেই কিন্তু এক হয়ে গিয়েছে আমাকে মারার জন্য। লেডি কুইন আমার বিরুদ্ধে প্ল্যান করেছে, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। এখন যা তোরা, আমাকে একটু একা থাকতে দে। তারপরে নেহাল চলে গেল, আর নেহাল চলে যাওয়ার পরে আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হবার পরে কিছুক্ষণ পরেই একজন এসে তাকে কফি দিয়ে গেল, আর কফি দিয়ে যাওয়ার পরে সে কফি খাচ্ছে। আর তখনই রাস্তায় সেই মেয়েটার কথা মনে পড়ল। মেয়েটা সত্যিই অসাধারণ, মেয়েটার প্রেমে পড়ে গেছে আকাশ। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সাংবাদিকদের সেই ব্রেকিং নিউজ। এসব দেখতে দেখতে আকাশ পুরো বোরিং হয়ে গেছে। আকাশ ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, আর খাবার খাওয়ার পরে তখনই দৌড়ে নেহাল চলে আসলো। আর নেহাল এসে আকাশের কাছে হাঁপাচ্ছে, আর তখনই আকাশ জিজ্ঞেস করলো কি হয়েছে। আর তখন নেহাল মেয়েটার ব্যাপারে বলতে লাগলো, ভাই, মেয়েটার আপন বলতে তেমন কেউই নেই, শুধুমাত্র একটা চাচা আছে, সে ঘরে পড়ে গেছে। মেয়েটা মাদ্রাসায় শিক্ষকতা করে। মেয়েটা অনেক ধার্মিক, আপনার জন্য অনেক পারফেক্ট হবে। নেহাল ঠিকানা দিয়ে চলে গেল। আর নেহাল ঠিকানা দিয়ে চলে যাওয়ার পরে আকাশের অবস্থা খারাপ, কারণ সে যে করেই হোক মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে। আর যে ভাবা সেই কাজ। আকাশ তাড়াতাড়ি করে গাড়ি বের করলো, আর একাই সে গাড়ি নিয়ে চালাতে লাগলো। আর সেই ঠিকানার মতো চলে আসার পরে দেখলো একটি মাদ্রাসার সামনে এসে থামলো। আর মাদ্রাসার সামনে থামার পরে সে মাদ্রাসার ভিতরে যেতে চাইলো, কিন্তু দারোয়ান তাকে আটকে দিল। কিন্তু আকাশ রাগে দারোয়ানকে একটা থাপ্পড় মারল। আর থাপ্পড় মারার পরে দারোয়ান আর কোনো কথা বলতে পারল না। আর তখনই মেয়েটা চলে আসলো। মোহনা এসে রাগী দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর আকাশ মাথা নিচু করে আছে। আর তখনই মেয়েটা আকাশকে বলতে লাগলো, এই যে কি ব্যাপার, আপনি এরকম অসভ্যতাম করছেন কেন? আপনাদের মতো বখাটে ছেলেদের কি এখানে আসা লাগে? হ্যাঁ, এটা যে একটা মহিলা মাদ্রাসা সেটা কি আপনি ভুলে গেছেন? আপনাকে কি এখানে আসা উচিত? আপনার কি বিবেক বলতে কিচ্ছু নেই? আপনার কি কান চোখ জ্ঞান নেই? আপনি কি পৃথিবীতে থাকেন নাকি ভিন্ন গ্রহের থেকে এসেছেন? হ্যাঁ, আপনার মধ্যে এইটুকু সেন্স কাজ করে না? কি আজব আপনি! আসলে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম, আর আপনার সঙ্গে দেখা করার জন্যই আমি এখানে এসেছি। কিন্তু এই দারোয়ান আমাকে কোনোভাবে ভিতরে যেতেই দিচ্ছে না। আর মহিলা মাদ্রাসার মধ্যে এই ধরন কেন, আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না। দেখতে তো পুরো নেশাখোরের মতো লাগে। হেই, তুই কালকে থেকে এখানে আসবি না, বুঝতে পেরেছিস? তোকে যদি আমি কালকে এখানে দেখেছি তাহলে মেরে একদম বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেব, কথাটা মনে রাখবি। এখন যা এখান থেকে, আর তোকে যেন এখানে না দেখি।
এই কথাটা শোনার পরে দারোয়ান ছেলেটা দৌড়ে পালিয়ে গেল। দারোয়ান ছেলেটা চিনে ফেলেছে ভালোভাবে, আর এজন্যই সে দৌড়ে পালিয়ে গেল। আর তখন মোহনা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মোহনার ইচ্ছে করছে একটা থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু মোহনা তো আর জানে না যে আকাশকে বা কী জন্য সেখানে এসেছে। মোহনা ভিতরে ভিতরে একটু ভয় পাচ্ছে, তার ভয় কাজ করছে। আর তখনই আকাশ সামনে এগিয়ে যেতে লাগলো, আর মোহনার পিছনে যেতে লাগলো। আর তখনই আকাশ একটু কাছাকাছি যেতেই বলতে লাগলো, এত ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি আসলে তোমার সাথে কালকে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তার জন্য সরি বলতে এসেছি। আর কালকে তোমাকে দেখে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আপনার মতো ফালতু লোক কি করে বলতে পারে যে আপনি আমাকে ভালোবাসেন? দেখুন, আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? আপনি কিন্তু এভাবে মাদ্রাসায় এসে অসভ্যতাম করতে পারেন না। প্লিজ আপনি এখান থেকে যান, আর কখনোই এখানে আসবেন না, বুঝতে পেরেছেন? আপনি এখানে আসলে আমার ছাত্রীরা আর মাদ্রাসায় আসবে না। প্লিজ আপনি অন্তত পক্ষে আমার জন্য হলেও এখান থেকে যান। আমি চাই না যে আমার কোনো ক্ষতি হোক। আমার কাছে আমার আত্মসম্মানটা অনেক বেশি দামি। আপনার কাছে আত্মসম্মান না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। তারপরে আকাশ সেখান থেকে চুপচাপ চলে আসে। আর আকাশ সেখান থেকে চলে আসার পরে সে কিছুটা দূরে এসে গাড়িতেই বসে থাকলো। এভাবে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। আর দুপুরের দিকে দেখলো মোহনা মাদ্রাসা থেকে বের হচ্ছে, আর আকাশ কিছুটা এগিয়ে গেল গাড়ি নিয়ে। আর এগিয়ে যাওয়ার পরেই মোহনা আবারও পিছনে ফিরে তাকালো, দেখলো আকাশ তার পিছনে আসছে। মোহনা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে, কিন্তু আকাশ গাড়ি থেকে নেমে কিছুটা দৌড়ে গিয়ে তার সামনে গেল আর বলতে লাগলো তার গাড়িতে ওঠার জন্য। কিন্তু মোহনা কোনো কিছু না বলেই চলে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে আকাশও তার পেছন পেছন যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই মোহনা তার বাসায় প্রবেশ করে ফেলল। আর আকাশ আর সেখানে গেল না। আকাশ গাড়ি নিয়ে সে তার কাজে চলে আসে। আকাশ একটা কফির শপে এসেছে, আর কফি শপে এসে কফি খাচ্ছে। আর তখনই হঠাৎ করেই তাকে কে যেন চারপাশ থেকে গুলি করছে। তাড়াতাড়ি করে আকাশ নিজেকে সামলে নেয়, আর নিজেকে সামলে নিয়ে সে তার পিস্তল দুটো বের করে তাদেরকে গুলি করতে থাকে। এরা লেডি কুইনের লোকজন, এটা আকাশ খুব ভালোভাবেই বুঝতে পারছে। আকাশ রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, কারণ আকাশ চায় না যে রেস্টুরেন্টের কোনো ক্ষতি হোক। রেস্টুরেন্টের থেকে বের হয়ে ওদেরকে দৌড়তে থাকে, আর ওরা গুলি করতে পিছনে সরে যায় আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তখনই ওরা একটা গাড়িতে উঠে পড়ল। গাড়িতে ওঠার পরেই আকাশও তার গাড়ি নিয়ে তাদের পিছনে যেতে লাগলো। গাড়িটা বেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশও তাদের পিছনে পিছনে যেতে লাগলো। আকাশ ওদেরকে ধরার জন্যে গাড়িটা আরও বেশি স্পিডে যেতে লাগলো। আর গাড়িটা কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। আর আকাশ তার গাড়িটা তাড়াতাড়ি করে ব্যাক করে সেই গাড়িটার কাছে যায়। তার গাড়িটার কাছে যাওয়ার পরেই দেখতে পেল গাড়িটা একটা মেয়ে ড্রাইভিং করছে। কিছুটা অবাক হয়ে যায়, একটা মেয়ে এরকমভাবে ড্রাইভিং করতে পারে। সে সেই মেয়েটাকে ধরে আনে, আর সাথে একটা ছেলে ওদেরকে ধরে নিয়ে এসে তার গাড়িতে বসালো, বেঁধে ফেললো গাড়িতে। তারপর আকাশ সেগুলোকে নিয়ে তারা আস্তানায় চলে আসলো। আর আস্তানায় আসার পরে সে গাড়ি থেকে নামলো। আর নামানোর পরে নেহাল এদেরকে দেখে অবাক হয়ে গেল, কারণ নেহাল ভালোভাবেই বুঝতে পারছে এরা লেডি কুইনের লোকজন। আকাশ গরম পানি করে আনতে বলল, আর কিছুক্ষণ পরে রাকিব গরম পানি নিয়ে এসে আকাশের কাছে দিল। আর গরম পানি দেওয়ার পরে আকাশ কোনো কিছু না বলেই সেই গরম পানিটা ওই মেয়েটার মুখে ঢেলে দেয়। আর মেয়েটা পাগলের মতো চিৎকার করতে থাকে। আর আকাশ সেই মুখের মধ্যে আবারও ট্যাব লাগিয়ে দেয়। তারপরে এই ছেলেটার কাছে আসলো, আর ছেলেটার কাছে এসে ছেলেটার প্লাস দিয়ে একটা আঙ্গুলের নখ উঠে ফেললো। আর তখনই ছেলেটা পাগলের মতো চিৎকার দিতে লাগলো। আর সেখানে কিছুটা মরিচের গুঁড়ো দিতে লাগলো, আর কিছু বরফ দিল। আর এভাবে প্রায় অনেকক্ষণ চলতে লাগলো। বেশ কিছু সময় পরে আকাশ জিজ্ঞাসা করতে লাগলো তাদেরকে কে পাঠিয়েছে।
দিয়েছে, কিন্তু তারা কোনোভাবেই এখনো স্বীকার করছে না। আকাশ খুব ভালোভাবেই জানে যে তাদেরকে কিভাবে স্বীকার করানো যায়। আকাশ বিজলিকে কল দেয় আর প্রায় 10 মিনিট পরেই বিজলি চলে আসলো। বিজলি তার হয়ে কাজ করে আর বিজলি আসার পরে আকাশ বিজলিকে বলতে লাগলো মেয়েটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আর বিজলি ভালোভাবে বুঝতে পেরেছে তাকে এখন কি করা লাগবে। আর বিজলি মেয়েটাকে ধরে তার সঙ্গে করে ভিতরে নিয়ে গেল। আর ভিতরে নিয়ে যাওয়ার পরে বিজলি ভালো ভালো জিজ্ঞেস করছে, দেখ, আমি তোকে এখনো বলছি, তুই সব কিছু স্বীকার কর। তোকে কে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, সব কিছু খুলে বল। এভাবে ভাইয়ের উপর অ্যাটাক করার সাহস কোথা থেকে এলো তোদের? আর তুই নাকি অনেক ভালো ড্রাইভিং করতে পারিস। তোদের কি বুকের মধ্যে এতটুকু ভয় কাজ করে না যে তুই কাকে খুন করতে এসেছিস? আমি একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। আমার ছোট বোন ভেবেছে আমি মারা গেছি, আর এটা ভেবেই তাকে খুন করতে আসে, কিন্তু পারে না। সে উল্টো আমার বোনকেই খুন করে দেয়। আমি আমার সেই বোনের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। আমি নিজেই আমার মৃত্যুর খবরটা ছড়িয়ে দিয়েছিলাম সেদিন। আসলে আমি মারা যাইনি, আমি কোনো একভাবে বেঁচে গিয়েছিলাম, আর সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য আমি ফিরে এসেছি। দেখ, তোর সমস্যা সেটা বলতে হবে, কিন্তু তোর এতটা সাহস হয়নি যে আকাশের উপর দিয়ে কথা বলার জন্য। আজ পর্যন্ত এই আকাশ ভাইয়ের কথায় কেউ অমান্য করতে পারেনি। শুধু তাই নয়, বিদেশের যারা মাফিয়া আছে সবাই আকাশ ভাইকে সম্মান দিয়ে কথা বলে। ওরা আকাশ ভাইয়ের সঙ্গে উচ্চস্বরে কথা বলার সাহস পায় না। তুই যেসব করেছিস সেটা আসলে অনেক বেশি অন্যায় করেছিস। তুই আগে এখানে কাজ করতি, আকাশ ভাইয়ের অনেক কাছের একজন মানুষ ছিল। তোকে আকাশ ভাই নিজের বোনের মতো দেখত, তোকে সব কিছু চিনিয়ে দিয়েছে, এসব রাস্তা। আর সেখানে তুই কিনা তার সাথে বেইমানি করে জেলে পাঠিয়ে দিলি, ওদের সঙ্গে তা আবার ষড়যন্ত্র করে। তুই তো সেদিন বেঁচে গিয়েছিলি, কিন্তু আজকে তুই কখনোই বাঁচতে পারবি না। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, কারণ আমি আমার মৃত্যু হাতে করে নিয়ে এসেছি। আমি জানি এখানে ধরা পড়লে আমাকে তোরা মেরে ফেলবি, তার জন্য আমি মৃত্যু হাতে করেই নিয়ে এসেছি। আমি এসব থেকে ভয় পাই না। আর আমি সেদিন ভুল করেছিলাম তোকে জেলে পাঠিয়ে দেওয়ার জন্য। এর চেয়ে ভালো মেরে ফেলতাম, সেটাই অনেক ভালো হতো। এত কাছাকাছি থাকার পরেও আমার মাথায় এটা আসেনি যে তোকে মেরে ফেললে ভালো হবে। জেলে পাঠিয়ে শুধু শুধু সময় নষ্ট করেছি। আর লেডি কুইন আর ডেভিল কিং, ওরা কখনো ছেড়ে দেবে না। আমি ওদের সাথে ষড়যন্ত্র করেই আমি এখানে এসেছি। তোরা কোনো কিছুই করতে পারবি না ওদের দুইজনকে। ওরা দুইজন আবারও এক হয়ে গেছে। এবার জেলে নয়, এবার সোজা কবরে পাঠাবে। ওই যে বললাম যে তোর অনেক সাহস আছে, কিন্তু তোর এই সাহসের কোনো মূল্য নেই। তুই এখন ভালো ভালো বল যে ওই ডাবিং কিং এবং লেডি কুইন এখন কোথায় আছে। ভালোভাবে বল, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমি নিজেই তোকে এখনই মেরে ফেলবো। আর ভাইয়ের অর্ডার কিন্তু আছে। কিন্তু নাইমা কোনোভাবেই কোনো কিছু স্বীকার করছে না। যখনই বিজলি তার হাতের আঙ্গুল কাটতে যাবে তখনই সেখানে আকাশ চলে আসে। আর আকাশ আসার পর আকাশ বলল তাকে এখনো বাঁচিয়ে রাখতে হবে। আকাশ 30 ডিগ্রি দেওয়ার জন্য বলল, আর বিজলি সে মতোই কাজ করতে লাগলো। আর আকাশ বাহিরে চলে আসে, আর বাহিরে এসে এসে কফি খেতে থাকে। আর ছেলেটার দিকে তাকিয়ে আছে, আর ছেলেটাকে জিজ্ঞেস করলো, কিন্তু ছেলেটা কোনো কিছু বলল না। তারপরে ছেলেটার গোপনাঙ্গ কেটে দেয়, আর গোপনাঙ্গ কেটে দেওয়ার পরে ছেলেটার ওখান দিয়ে রক্ত বের হতে থাকে। তখন ছেলেটা ছটফট করতে করতে মারা যায়। তারপর আকাশ নেহালকে ডাক দিল, আর নেহালকে ডাক দেওয়ার পরে বলল লাশটাকে সেই নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। নেহাল সেই অনুযায়ী কাজ করতে লাগলো। আর এদিকে বিজলি নাইমাকে ছেড়ে দিল, আর নাইমাকে ছেড়ে দেওয়ার পর কিছু তথ্য জানতে পারলো, আর সেই তথ্যগুলো আকাশকে বলল। আকাশ এগুলো শোনার পরে আকাশ রেডি হয়ে নিল, আর সবাইকে রেডি হতে বলল। সবাই রেডি হয়ে নিল, আর রেডি হবার পরে সবাই গাড়িতে উঠে পড়ল, আর আকাশ নিজেও গাড়িতে উঠে পড়ল। আকাশের গাড়িটা কিছুটা আলাদাভাবে যাচ্ছে, আর সবাই একসঙ্গে যাচ্ছে। আকাশ কোন গাড়িতে আছে এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। আকাশ নিজেই ড্রাইভিং করে যাচ্ছে, আর হঠাৎ করেই সামনে দেখতে পেল একটা মেয়ের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে
দেখেই আকাশ চিনে ফেললো এটা আর কেউ নয়, এটা নেহা। লেডি কুইন সে ছদ্মবেশে এসেছে। আকাশ গাড়িটার সামনে দাঁড় করালো, আর দাঁড় করানোর পরে এসে মাস্ক পরে নিল। আর মাস্ক পরে নেওয়ার পরে সে সামনে গেল। সামনে যাওয়ার পরে নেহা কিছুটা এগিয়ে এসে আকাশকে জিজ্ঞেস করতে লাগলো, ভাইয়া, আপনি কোনো কিছু মনে না করলে আমাকে যদি একটু সামনে এগিয়ে দিতেন তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আমি ওই দিকটায় যাব তো, প্লিজ আপনি না করবেন না, আমার খুবই যাওয়ার প্রয়োজন। তারপর আকাশ আর কোনো কথা বলল না। আকাশ বলল ওঠার জন্য, আর নেহা গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে ওঠার পরেই সে কিছুটা অসুস্থ ফিল করছে। তার কিছুটা ভয় হচ্ছে, বারবার কিছুটা আনন্দ হচ্ছে, কারণ সে তার নিজের হাতে আকাশকে মারতে পারবে। আকাশ সে তার নিজের মতো করে ড্রাইভিং করে যাচ্ছে। আকাশ খুব ভালো করে বুঝতে পারছে সামনে তার জন্য কি অপেক্ষা করছে। আকাশ ড্রাইভিং করতে লাগলো, আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর ওদিকে পুলিশ প্রশাসন সকলেই নিস্তব্ধ হয়ে বসে আছে। তাদের কোনো কিছু করার নেই, কারণ আকাশকে থামানোর মতো কেউ নেই। আকাশ যখন যেটা চাইবে তখন সেটা হতেই হবে, না হলে সব কিছু শেষ করে দেবে। ওদিকে প্রায় 40 জনের মতো বাসা থেকে যে টাকাগুলো রেড করে আনা হয়েছিল সেগুলোর ব্যাপারে তদন্ত চলছে, কিন্তু তদন্ত চললেও তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, কারণ সবাই জানে যে এটা আকাশ নিয়েছে। কিন্তু আকাশ এটা কেন নিয়েছে সেটা কেউই বলতে পারল না। আর কেই বা বলবে বা কী করে, কারণ আকাশ কখন কি করে এটা কেউই জানে না। আকাশ তার নিজের মতো করে চলে। আকাশ সেই গাড়ি চালিয়ে যাচ্ছে, আর এদিকে নেহা মোবাইলে কাউকে যেন মেসেজ পাঠিয়ে দিল। আকাশ কিছু দূর সামনে আসার পরে দেখতে পেল অনেকগুলো ছেলে সামনে দাঁড়িয়ে আছে, সবার হাতে মেশিন গান রয়েছে। আর তখনই পেছন থেকে নেহা আকাশের উপর পিস্তল তাক করলো, আর পিস্তল তাক করে আকাশকে সে বলতে লাগলো, কি রে, তুই কি মনে করেছিস তুই একাই সব কিছু করতে পারিস, আর আমরা কি বসে বসে আঙুল চুষবো? তোকে আমি এই দিনটা এভাবে আনার জন্য কতটা কষ্ট করতে হয়েছে সেটা তুই জানিস? আর তুই কি মনে করেছিস তুই একাই শক্তিশালী একটা ব্যক্তি, তুই যা ইচ্ছা তাই করতে পারবি? পুরো রাজত্ব তোকে দিয়ে দেব। এই আন্ডারওয়ার্ল্ডে আমি রাজত্ব করতে চাই, তোর কোনো অস্তিত্ব আমি রাখবো না। আমি তো শুধুমাত্র তোর বাবা মাকে মেরেছি, তোর পরিবারকে শেষ করেছি, কিন্তু সেদিন তুই বেঁচে গিয়েছিলি, তারপরেও জেলে পাঠিয়েছি। ভেবেছিলাম ওখানে তোর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, কিন্তু সেটাও হলো না। এত কিছু করার পরেও যেহেতু কোনো কিছু হয়নি, তাহলে এখন তোকে কি করে ছেড়ে দেই? এখন তোকে মরতে হবে। এখন বল, টাকাগুলো কোথায় রেখেছিস? যেগুলো রেড করার নাম করে নিয়েছিস সবগুলো কিন্তু আমার টাকা। আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দে। তো আমাকে কি পাগল মনে হয় যে আমি তোর টাকা ফিরিয়ে দেব? হ্যাঁ, এগুলো তোর টাকা নয়, এগুলো জনগণের টাকা। আমি জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দেব। আর তুই এতটা নিকৃষ্ট একটা মানুষ যেটা আর বলা লাগে না। তোর হাতে যদি আন্ডারওয়ার্ল্ডের পুরো দায়িত্বটা পড়ে যায়, তাহলে তুই পুরো আন্ডারওয়ার্ল্ডে মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, সবগুলো অমানুষ হয়ে যাবে। দেশের অবস্থা কি হবে সেটা তো একমাত্র আমিই জানি। তুই আমার জায়গায় কখনোই নিতে পারবি না, এতে তুই যা ইচ্ছা করতে পারিস। আমি তোকে এখনো ভালোভাবে বলছি, তুই টাকাগুলো ফিরিয়ে দে। অনেকগুলো টাকা, এখানে 1 থেকে 2 টাকার খেলা নয়, এখানে কোটি কোটি টাকার খেলা। তুই আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আর না হলে কিন্তু অবস্থা কি হবে এটা তুই এখনো চিন্তা করতে পারছিস না। তুই মানুষকে এতটা নিঃসঙ্গভাবে হত্যা করেছিস, এখন তুই নিজেই এভাবেই মরবি। আমি তোকে এভাবে মারবো, তোর স্টাইলেই মারবো। তোর কি মনে হয় আমি তোকে চিনতে পারিনি? যদি আমি তোকে নাই চিনতে পারতাম তাহলে আমি তোকে আমার গাড়িতে তুলতাম? তোর কি মনে হয় আমাকে সামনে পিছনে সব দিক থেকে ঘিরে ফেললেই তোরা আমাকে মেরে ফেলতে পারবি? এই আকাশ যদি না চায় কখনোই মারতে পারবি না, শুধু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। সাহস আছে কি নেই সেটা এখনই বুঝতে পারবি। সোজা গাড়ি চালিয়ে যাবি, কোনো চালাকি করার চেষ্টা করবি না। যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে তো বুঝতেই পারছিস কি করব। সরাসরি গাড়ি চালা। আকাশ গাড়ি চালাতে লাগলো, আর গাড়িটা এমনভাবে চালাতে শুরু করলো যে নেহা কোনোভাবেই পিস্তলটা ভালোভাবে রাখতে পারলো না। নেহা সেই সিটের মধ্যেই ভালোভাবে বসতে পারছে না, এদিক থেকে ওদিক যাচ্ছে। আর গাড়িটা চালাতে চালাতে একটা জায়গায় এসে থামলো।
আর আকাশ গাড়ি থেকে নেমে পড়ল। আর গাড়ি থেকে নেমে পড়ার পরেই চারিদিক থেকে সবাই তাকে ঘিরে ফেলল। আর ঘিরে ফেলার পর নেহা গাড়ি থেকে নামলো। আর গাড়ি থেকে নামার পরে নেহা একটা হকি স্টিক দিয়ে আকাশের পায়ে বাড়ি মারে। আর মারার পরে আকাশ সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখনই নেহা আবারও বলতে থাকে, বল টাকাগুলো কোথায় রেখেছিস, আর আন্ডারওয়ার্ল্ড আমাকে দিবি কিনা? ভালোই ভালোই বলছে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দে। তুই এটা থেকেই রিজাইন কর, আমি দেশে বিদেশে আমার চক্র সরিয়ে দেব। এত সাহস যে আমার জায়গাটা নিয়ে তুই আমার জায়গা থেকে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করবি? এত কিছু তোকে করতে দেব আমি? আমার পুরো ফ্যামিলিকে তুই মেরেছিস, তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব? আরে আমরা ফ্যামিলিগত আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করে আসছি। আমার বাবা রাজত্ব করেছে, আমার বড় ভাই রাজত্ব করেছে, আর এখন আমি রাজত্ব করছি। বুঝতে পেরেছিস? পুরো রক্ত শরীরে বইছে। আকাশ পিস্তল নিয়ে চারিদিক থেকে গুলি করতে থাকে। আর চারদিকে গুলি করার সময় সবাই কিছুটা দূরে গিয়ে আকাশকে গুলি করতে থাকে। আর এভাবে অনেকক্ষণ গোলাগুলি চলার সময় দেখতে পেল যে ওরা কোনোভাবে আকাশের সঙ্গে পারছে না, কারণ আকাশ একাই সবাইকে মেরে চলেছে। আর হঠাৎ করেই নেহা চিৎকার দিয়ে উঠল। আর নেহা চিৎকার দেওয়াতে আকাশ কিছুটা থেমে গেল। থেমে যাওয়ার পরেই হঠাৎ করে দেখতে পেল যে সেখানে মোহনাকে এই অবস্থায় দেখে আকাশ অবাক হয়ে গেল, কারণ হঠাৎ করে সে এখানে কিভাবে আসলো, ওরা তাকে কিভাবে চিনতে পারলো। তারপর নেহা মোহনাকে নিয়ে এগিয়ে আসলো। মোহনা অনেক ভয় পেয়ে আছে। মোহনার বোরখা ছিঁড়ে ফেলেছে এটা দেখার পরে আকাশ রাগে ফুসফুস করছে। আর তখনই নেহা আকাশের কাছে বলতে লাগলো, দেখ আমি কত বড় বোকা যে আমি এত বড় ভুল করে গেলাম। এর নাম হচ্ছে মোহনা। তুই তো ভালোভাবেই চিনিস, কারণ তোর তো পরাণের পরাণ। তুই তো তাকে ছাড়া একদমই চলতে পারিস না। তোর জীবন সঙ্গী। দেখ মেয়েটা কত কষ্ট পাচ্ছে। মেয়েটা অনেক ধার্মিক রে। মেয়েটা এসবের মধ্যে কখনোই আসতে চায় না। শুধু শুধু কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? মেয়েটা এসব পছন্দ করে না। তুই এখনো কি এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? তোর কাজ যেটা আছে সেটা করবি। মেয়েটা অনেক সহজ সরল, তাই আমি চাচ্ছি না যে মেয়েটাকে মেরে ফেলার জন্য, কারণ এমনিতেও মেয়েটার পরিচয় বলতে তেমন কেউই নেই তুই ছাড়া। দেখ তোর সঙ্গে সব ঝামেলা হচ্ছে আমার। তুই মোহনাকে ছেড়ে দে। আমি তোর সব কথায় রাজি আছি। আমি তোকে সব কিছু লিখে দিচ্ছি, তুই সমস্ত আন্ডারওয়ার্ল্ড নিয়ে নে। তো প্লিজ মোহনাকে ছেড়ে দে। ওর কোনো দোষ নেই, ও একটা নিষ্পাপ। আপনি প্লিজ এরকমটা বলবেন না। ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে। আমার বাবা ছিল সরকারি চাকরিজীবী। আমার বাবাকে দিয়ে অপকর্ম করাতে চেয়েছিল, কিন্তু আমার বাবা সেটাতে রাজি হয়নি। আর সেজন্য ওরা আমার বাবা মাকে আমার নিজের চোখের সামনে মেরে ফেলেছে। আমি সেদিন পালিয়ে গিয়েছিলাম, তার জন্য বেঁচে গেছি। আপনি প্লিজ ওদেরকে ছাড়বেন না আমার জন্য। প্লিজ এমনটা করবেন না। আপনি আপনার কাজ করুন, ওদেরকে শেষ করে দিন। ওরা বেঁচে থাকলে এই মানুষগুলো জাহান্নামে পরিণত হয়ে যাবে। ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহৎ স্বার্থ ত্যাগ করবেন না। আমি হচ্ছি আপনার ক্ষুদ্রতম স্বার্থ, আর এই দেশ, এই দেশের মানুষ সবকিছু কিন্তু বৃহত্তম স্বার্থ। প্লিজ। আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি শুধুমাত্র তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি। নেহা, তোর যা কিছু প্রয়োজন তুই সব কিছু নিয়ে যা, তবু প্লিজ ওর কোনো ক্ষতি করিস না। তখনই আকাশ এগিয়ে যায়। আর আকাশ এগিয়ে যাওয়ার পরে মোহনার হাত শক্ত করে ধরল। আর মোহনার হাত শক্ত করে ধরে ফেলার পরে মোহনা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একটা মানুষ কতটা ভালোবাসলে এত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তার হাত ধরতে পারে। মোহনা অবাক হয়ে তাকিয়ে আছে। মোহনা ভাবছে মানুষটা এতটা তাকে ভালোবাসে, ঠিক এমন একটা মানুষ সে এতদিন খুঁজেছিল। অবশেষে বিধাতা তার কপালে মিলিয়ে দিয়েছে। এটা ভেবেই মোহনার অন্যরকম ভালো লাগছে। মোহনাও ভালোবাসতে শুরু করে দিয়েছে। এদিকে সবাই আকাশকে নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছে।
এদিকে সবাই আকাশকে নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছে আর আকাশকে নিয়ে হাসাহাসি করা শুরু করে দিয়েছে, কিন্তু আকাশ চুপচাপ আছে। আকাশ চুপচাপ হেঁটে যাচ্ছে। আকাশের প্রশ্ন হলো তারা মোহনার খোঁজ কিভাবে পেল। মোহনার খোঁজ কেউ পাওয়ার কথা নয়। আকাশ মনে মনে একটু চিন্তা করে সেখান থেকে চলে আসে। আকাশ মোহনাকে তার আস্তানায় নিয়ে আসে আর আস্তানায় নিয়ে এসে একটা চেয়ারে বসে থাকে। মোহনা কিছুক্ষণ পরেই তার সামনে আসে আর সামনে আসার পরে মোহনা তার নিজের হিজাবটা খুলে ফেলল আর হিজাব খুলে ফেলার পরে আকাশের সামনে আসলো। আকাশ মোহনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মোহনা অনেক সুন্দর আর এটাই আকাশ উপভোগ করছে। আকাশ মোহনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আর তখনই মোহনা বলতে লাগলো, আপনি আমার জন্য এত কিছু কেন করতে গেলেন? ওরা আপনাকে নিয়ে কিভাবে ট্রল করছে সেটা কি ভেবে দেখেছেন? এখন আপনি জানেন ওরা কি করবে। ওরা আন্ডারওয়ার্ল্ড পাল্টে দিয়ে সমস্ত কিছু শেষ করে দেবে এতদিনের তিল তিল করে গড়ে তোলা এই আন্ডারওয়ার্ল্ড। কিন্তু আকাশ এই কথার কোনো প্রতি উত্তর দিল না। আকাশ তো মোহনার জন্যে সব কিছু মেনে নিয়েছে। মোহনা আকাশের মাথায় হাত বুলিয়ে দিল আর তখনই আকাশ সেখানেই ঘুমিয়ে গেল। তারপরে কোনো উপায় না পেয়ে মোহনা অনেক কষ্ট করে তাকে নিয়ে রুমে নিয়ে শুইয়ে দেয় আর রুমে শুয়ে দেওয়ার পরেই আকাশ ঘুমের মধ্যে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরে। মোহনাকে জড়িয়ে ধরার পরে মোহনার কেমন যেন অন্যরকম ভালো লাগছে। এত কম সময়ে মোহনাও যে তাকে এতটা ভালোবেসে ফেলবে সেটাও বুঝতে পারছে না। তারপরে মোহনা নিজেকে ছাড়িয়ে নিল আর নিজেকে ছাড়িয়ে নেওয়ার পরে মোহনা কিছু খাবারের ব্যবস্থা করলো আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর রাতের বেলা মোহনা আকাশের রুমে আসলো আর রুমে আসার পরে দেখলো আকাশ কম্বল নিয়ে শুয়ে আছে। মোহনা কিছুটা অবাক হয়ে গেল, কারণ এই গরমের মধ্যে সে এভাবে শুয়ে আছে। মোহনা তার কপালে গিয়ে হাত রাখলো আর কপালে হাত রাখার পরেই দেখতে পেল জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে মোহনা বাইরে আসলো আর বাহিরে আসার পরে দেখতে পেল নেহাল সেখানে নেই আর রাকিবকে বলল তাড়াতাড়ি করে ঔষধ নিয়ে আসার জন্য। আর কিছুক্ষণ পরেই রাকিব ঔষধ মোহনাকে দিল। সবাই অনেক খুশি, কারণ আকাশের জন্য এখন মোহনা আছে। এতে সবাই অনেক খুশি। সবাই মোহনাকে পছন্দ করেছে। মোহনা সবার সামনে পর্দা করে কথা বলে, এটা সবারই ভালো লাগছে, কারণ ভাইয়ের জীবনে এমন একটা মানুষ এসেছে, এটাই ওরা চেয়েছিল। কিন্তু আজকে সারাদিন নেহালকে কোথাও দেখা গেল না। মোহনা তাকে ঔষধ খাইয়ে দিল আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন। আকাশ সুস্থ হয়ে গেল। হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণটা মোহনা এখনো খুঁজে পাচ্ছে না। হয়তো ডিপ্রেশনের কারণে এমনটা হয়ে গেছে, কারণ তার ভিতরে কতটা আগুন চলছে এটা তার কাছ থেকেই জানা যাবে। আকাশ সম্পূর্ণ সুস্থ, এখন ব্যালকনিতে বসে আছে আর পাশে মোহনা দাঁড়িয়ে আছে তার পাশে। আর তখন আকাশ মোহনাকে বলতে লাগলো, তুমি এই 2 দিন এখানে ছিলে? মান সম্মান চলে যাওয়ার আগে তুমি তোমার বাসায় যাও, না হলে লোকে তোমাকে খারাপ বলবে। আমি চাই না তোমাকে কেউ কোনো কথা বলুক। এসব কথার মানে কি? আমি কেন তোমার এখানে আছি বুঝো না? আমাকে কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। তুমি কেন আমাকে তাহলে নিজে থেকে ভালোবাসতে গেলে? আমি তো নিজে থেকে যাইনি। দেখো, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু এখন বিয়ে করলে কি হবে ভেবে দেখেছো? এখনো অনেক কাজ করার বাকি আছে। আমি এখন তোমার কাছ থেকে এসব কথা শুনতে চাই না। আমি তোমার কাছ থেকে অন্য কোনো কথা শুনতে চাই। আমি তোমাকে আজকে আমার নিজের করে পেতে চাই। আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। তুমি যদি আজকে আমাকে বিয়ে না করো তো আমি সোজা সুইসাইড করতে চলে যাব, কারণ এটা ছাড়া আমার আর কোনো কিছু করার নেই। আকাশ আর কোনো কথা বলতে পারল না, কারণ মোহনা অনেক কান্না করেছে তার জন্য। সে আর চায় না যে মোহনা তার জন্য আরও কান্না করে সে অসুস্থ হয়ে যাক। তারপরে আকাশ মোহনাকে নিয়ে কাজী অফিসে চলে আসে আর কাজী অফিসে আসার পরে তারা দুজনেই কাজী অফিসে বিয়ে করে নেয়। বিয়ে করার পরে মোহনা অনেক খুশি, কিন্তু আকাশের বুকের মধ্যে প্রতিশোধের আগুন চলছে। আকাশ গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরছে আর বাসায়
বাসায় ফেরার সময় সে মোহনাকে বলতে লাগলো তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্যে। কিন্তু এটা শোনার পরে মোহনা অনেকটা রেগে গেল, আর রেগে গিয়ে আকাশকে অনেক কথাবার্তা শুনিয়ে দিল। আর এসব কথাবার্তা শুনে আকাশ মুচকি মুচকি হাসছে, আর এটা দেখে মোহনা আরও বেশি রেগে গেল। তারপরে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলল তার এই দেশে থাকা একদম নিরাপদ নয়, তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিবে। যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন আবার সে দেশে ফিরে আসবে। এটা শোনার পর মোহনা কোনোভাবেই আকাশকে ছেড়ে যেতে চাইছে না, কিন্তু এটা তো করতে হবে, না হলে ওরা আর আকাশের সঙ্গে না পেরে ওরা মোহনার কোনো ক্ষতি করতে পারে। আর আকাশ এটারই সবচেয়ে বেশি ভয় পায়। আকাশ গাড়ি চালিয়ে বাসায় চলে আসে। আগে বাসাটা একা পড়ে থাকতো, কিন্তু এখন তার মানুষ হয়েছে। কিন্তু সেই মানুষটা কালকে চলে যাবে বিদেশে, তাকে ছাড়া থাকতে হবে, এটার কষ্ট একমাত্র আকাশই বুঝতে পারছে। আকাশ খুব ভালো করে বুঝতে পারছে যে মোহনার অনেক কষ্ট হবে, তাই আজকে মেয়েটাকে আর কোনো কথা বলা যাবে না, কারণ মেয়েটা তাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। আকাশ বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হওয়ার পরে সে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে। আর কিছুক্ষণ পরেই মোহনা আকাশের জন্য কফি নিয়ে আসলো। আর কফি নিয়ে আসার পরে আকাশ কফি খেতে লাগলো। আর তখন মোহনার দিকে তাকায়, আর মোহনার দিকে তাকাতেই দেখতে পেল মোহনা কালো শাড়ি পরেছে। মোহনাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আকাশ ল্যাপটপ রেখে তার দিকে এগিয়ে যায়, আর এগিয়ে যাওয়ার পরে মোহনার পিছনে যেতে থাকে। আর মোহনা পিছনে যাওয়ার পরেই সে দেওয়ালের সঙ্গে থেমে গেল। আর তখন আকাশ দুই হাত দেওয়ালের সঙ্গে চেপে ধরে মোহনার ঠোঁটজোড়া দখল করে নিল। আর মোহনাও রেসপন্স দিতে লাগলো। আর 10 মিনিট পরে আকাশ মোহনাকে ছেড়ে দিল। আর মোহনাকে ছেড়ে দেওয়ার পরে মোহনা দৌড়ে রান্নাঘরে চলে গেল। আর আকাশ হাসতে লাগলো। রাতের বেলা দুজনে খাবার খাওয়ার পরে মোহনা আকাশের বুকের উপর শুয়ে আছে আর দুষ্টুমি করছে। আকাশ এসব দুষ্টুমি দেখে তার দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে ফাজলামো করছে। আর কিছুক্ষণ পরেই মোহনা হঠাৎ করে আবারও আকাশের ঠোঁটজোড়া দখল করে নেয়। আর দখল করার পরে প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিল। আর এভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। ফজরের সময় আকাশের বুকে ঘুমিয়ে আছে মোহনা। মোহনাকে ডাকতে লাগলো, কারণ তার সকাল 10টায় ফ্লাইট, তাকে রেডি হতে হবে। কিন্তু মোহনা কোনোভাবেই ঘুম থেকে উঠছে না। তারপরে আকাশ থেকে অন্য পাশে রেখেও নিজে উঠে ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হয়ে মোহনার জন্য চা নিয়ে আসে। মোহনাকে ঘুম থেকে উঠিয়ে মোহনা চা খেয়ে নেয়। আর মোহনা চা খাওয়ার পরে মোহনা গোসল করতে চলে গেল। 10 মিনিট পরে মোহনা গোসল শেষ করে বের হলো। আর গোসল শেষ করে বের হওয়ার পরেই মোহনার মনটা খারাপ। মোহনাকে রেডি হতে বলল আকাশ, আর আকাশও রেডি হয়ে নিল। তারপরে দুজনে মিলে নাস্তা করে বের হয়ে পড়ল। আর আকাশ গাড়ি চালিয়ে যাচ্ছে, মোহনা কান্না করছে আকাশের এক হাত ধরে। আর হঠাৎ করেই পেছন থেকে গুলি করতে লাগলো। আকাশ তাড়াতাড়ি করে গাড়ি চালাতে লাগলো, কারণ এখন মোহনার সঙ্গে আছে, কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। এটা ভেবেই আকাশ কোনো কিছু করলো না। আকাশ এয়ারপোর্টের সামনে চলে আসলো। আর এয়ারপোর্টে এসে আকাশ মোহনাকে ভিতরে যেতে বলল, কিন্তু মোহনা তাকে ছেড়ে যেতে চাইছে না। তখন আকাশ বলতে লাগলো, বিড়ালের মতো 100 বছর বেঁচে কোনো লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচলেও আমি খুশি। আর তোমার হাজবেন্ড আগে যেমন বীরপুরুষ ছিল, এখনও বীরপুরুষই থাকবে। বিড়ালের মতো কখনোই বাঁচতে শেখেনি, মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। ব্যাংককে তোমাকে 2টা মেয়ে রিসিভ করবে। ওই 2টা মেয়ে হলো আমার হয়ে কাজ করে ওখানে। তুমি ওখানে ভালো থাকবে। প্লিজ তুমি আর কোনো কথা বলো না, চলে যাও। আমি তোমাকে পরে যখন বলবো তখন তুমি দেশে ফিরবে। আর তুমি তো খবর পাবেই। সেটা না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু আপনার যদি কোনো কিছু হয়ে যায় তখন আমি কি করব? আপনি জানেন না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আপনি আমার জন্য হলেও সেফ থাকবেন, কথা দিন। আকাশ আর কোনো কথা না বলে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরল।
মোহনাকে জড়িয়ে ধরার পরে মোহনা কান্না করতে লাগলো আর মোহনাকে তাড়াতাড়ি করে ভিতরে পাঠিয়ে দিল আর মোহনা ভিতরে চলে গেল। মোহনা কান্না করছে আর এদিকে আকাশ গাড়ি নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো আর আকাশ গাড়ি থেকেই গুলি করতে লাগলো। ওরা আকাশের এমন পাগলামি দেখে ওরা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। আকাশ সেই অনুযায়ী তাদেরকে ধরার জন্য যাচ্ছে। আকাশ সবাইকে কল দিয়ে রেডি হতে বলল আর আকাশ এমনিতেই ওদেরকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার পরে আকাশ সরাসরি মন্ত্রীর বাসায় চলে আসলো আর মন্ত্রীর বাসায় আসার পরে মন্ত্রীকে দেখলো কিছু আলোচনা করছে আর সরাসরি মন্ত্রীর কাছে গেল আর মন্ত্রীর কাছে যাওয়ার পরে সবকিছু জানালো আর আকাশ বলতে লাগলো, আমার দেরি করা ঠিক হবে না। আমি আমার নিজের প্রতিশোধ নিয়ে নেব। আর এখানে যদি কেউ আসে তাহলে আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলবো। এমনকি আপনিও যদি আসেন আপনাকেও মেরে ফেলবো। আমার বাবা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের রেটিং আর আমি তারই হচ্ছে ছেলে। আমার রক্তের মধ্যে আন্ডারওয়ার্ল্ড মিশে গিয়েছে। এসব ভয় আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে সাবধান করতে এসেছি। আপনাকে আমি শ্রদ্ধা করি, কারণ আপনি আমার বাবার বন্ধু ছিলেন। তার জন্য আমার বাবাকে ওরা নৃশংসভাবে হত্যা করেছে। আমি সেটার প্রতিশোধ নেব। এর মধ্যে যদি কেউ আসার চেষ্টা করে আমি ভুলে যাব যে আপনারা আমার বন্ধু ছিলেন। আর আমি কি করতে পারি না করতে পারি এটা মনে হয় না আপনাকে আর নতুন করে বুঝিয়ে দিতে হবে। তুমি তোমার বাবা মার প্রতিশোধ নেবে, এটা আমিও চাই। তোমার বড় ভাইকেও ওরা মেরে ফেলেছে, না হলে তোমার জায়গায় তোমার বড় ভাই বসতো। তবে সব কিছুর চেয়ে তোমরা দুই ভাইয়ের মধ্যে তুমি ছিলে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী। তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছিল যে তোমার বাবার পরে নাকি তোমাকে এই দায়িত্বটা দেওয়ার কথা ছিল। যতদিন পর্যন্ত তুমি বড় না হবে ততদিন পর্যন্ত তোমার বড় ভাই সেটা শাসন করবে। কিন্তু আফসোসের বিষয় কোনোটাই হলো না, ওরা আগেই মারা গেল আর তুমি এই আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব নিলে। শোনো, আমি তোমার কাছে একটা কথা বলছি, সেটা হলো তুমি সাধারণ মানুষের কোনো ক্ষতি করবে না। ওদের যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। আর আমার তোমার উপর অনেক বিশ্বাস আছে যে তুমি এমন কাজ করবে না যে তার জন্য সরকার সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে। ওরা কতটা খারাপ সেটা আমি খুব ভালোভাবে জানি। ওরা তুমি যদি না থাকতে তাহলে ওরা পুরো দেশটাকে সরকার বানিয়ে দিত। তারপরে আকাশ চলে আসে। আকাশ মন্ত্রী সাহেবকে অনেক সম্মান করে মন থেকে, কারণ মন্ত্রী সাহেব তার বাবার বন্ধু ছিলেন, সেজন্য আকাশ অনেকটা শ্রদ্ধা করে। তারপর আকাশ তার গোডাউনে চলে আসে আর গোডাউনে আসার পরে দেখলো তার হাজার হাজার ছেলে সেখানে গাড়িতে করে আসছে, হেলিকপ্টারে করে আসছে, সকল জায়গা থেকে চলে এসেছে। আকাশ ওদের সঙ্গে কথা বলতে থাকে চারিদিক থেকে অ্যাটাক করার জন্য। আকাশের ফোনে তখনই একটা কল চলে আসলো আর আকাশ কলটা রিসিভ করলো আর ওপাশ থেকে লেডি কুইন তাকে বলতে লাগলো, কিরে, তোর কিছু কাছের লোকজনকে আমি ধরে এনেছি। তুই তো অনেক আইডিয়া করে তোর মানুষটাকে পাঠিয়ে দিয়েছিস, না হলে ওটাকেও ধরিয়ে আনতাম। চলে আয়, তোর সঙ্গে অনেক হিসাব নিকাশ বাকি আছে। আকাশ কলটা কেটে দেয় আর আকাশ কলটা কেটে দেওয়ার পরে সবাইকে নিয়ে সেখানে যেতে থাকে। আর যাওয়ার সময় সকল মানুষ তার দিকেই তাকিয়ে আছে আর আকাশের নামে বাহবা দিতে লাগলো। আকাশ হেলিকপ্টারে করে যাচ্ছে আর কিছুক্ষণ পরে হেলিকপ্টার সেই জায়গায় চলে আসলো আর হেলিকপ্টার থেকে নামলো আর আকাশ সেখান থেকে নামার পরে সবাইকে বুঝিয়ে দিল আশেপাশে থাকার জন্য। ওরা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আকাশ সবাইকে নিয়ে এসেছে। আকাশ ভিতরে প্রবেশ করলো আর ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পারলো লেডি কুইন, ডেভিল কিং এবং আরও কিছু বেঈমানদেরকে, যারা বেঈমানি করে তাকে এতটা ক্ষতি করেছে। তখন নেহা তাকে বলতে লাগলো, তোকে মারার এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, তারপরেও তোর মৃত্যু হলো না। কিন্তু আজকে আর তোর রক্ষা নেই, আজকে তোকে মেরেই ফেলবো। তুই তো অনেক ক্ষমতাবান, তাই না? তা তোর অ্যাকাউন্ট একটু চেক করে দেখবি? এই নে ল্যাপটপ। আকাশ ল্যাপটপ নিয়ে তার অ্যাকাউন্ট চেক করতে লাগলো, কিন্তু আকাশ অ্যাকাউন্ট চেক করার পরে কোনো কথা বলতে পারছে না, কারণ তার টাকাগুলো কে যেন নিয়ে গেছে। আকাশ এটা দেখে অনেকটা চিন্তায় পড়ে গেল, কিন্তু তার প্রশ্ন হচ্ছে এসব কিছু কে করছে? তার এসব তো কিছু কাছের মানুষ ছাড়া আর কেউ জানে না। আকাশ চুপ করে আছে দেখে ডেভিল কিং আবার বলতে লাগলো,
কি অনেকটাই ভয় পেয়ে গেলি মনে হচ্ছে? শোন, শুধু এটাই নয়, তোর যত জায়গা যা আছে সব জায়গায় আমি আমার লোকদের পাঠিয়ে দিয়েছি। আমার লোকেরা তোর লোকদের মেরে ফেলেছে অলরেডি। তোকে আন্ডারওয়ার্ল্ড থেকে পুরো সরিয়ে দিব। আকাশ কোনো কথা বলল না। আকাশ ওদেরকে মারতে লাগলো আর ওরাও আকাশকে মারতে আসলো, কিন্তু হঠাৎ করেই আকাশের মাথার মধ্যে কেউ যেন আঘাত করলো। আকাশ মাটিতে পড়ে যায়, আর মাটিতে পড়ে যাওয়ার পরে আকাশ পিছন ফিরে দেখে সেখানে নেহাল দাঁড়িয়ে আছে আর হাতের মধ্যে একটা হকি স্টিক। আকাশ এটা দেখে কোনো কথা বলতে পারছে না। আকাশ নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ নেহালকে তার নিজের ভাই মনে করেছে। আর তখন নেহাল আকাশকে বলতে লাগলো, ভাই আপনার কি কষ্ট হচ্ছে? ঠিক এমন একটা কষ্ট আমার হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম যে আমাকে সমস্ত কিছু দায়িত্ব দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে কোনো কিছুই দেননি। আমি কখনো নিজের মতো করে চলতে পারিনি, সব সময় আপনার অর্ডার পালন করেছি। কিন্তু এসব আর কতদিন? আমারও তো রাজত্ব করতে মন চায়, তাই না? আপনার সঙ্গে থাকলে আমি কখনোই রাজত্ব করতে পারতাম না, তার জন্যই তো আমি এমনটা করেছি। আর আপনার সব কিছু তথ্য এনে আমি তাকে দিয়েছি। তবে আমি একটা কাজ করতে পারিনি, কারণ আমি অনেক চেষ্টা করেছি। সেটা যদি করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। মোহনাকে তাদের হাতে তুলে দিতে পারলে আমার মনটা শান্তি হতো, কারণ মেয়েটাকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খেত। আমাকে মারার জন্য তোরা সবাই এক হয়ে গেলি, কিন্তু তোকে তো আমি আমার নিজের ভাই মনে করেছিলাম। তুই যেটা চেয়েছিস সেটাই আমি তোকে দিয়েছি। কোন জিনিসটা তোর অপূর্ণতা রেখেছি বল? তুই যদি এটাও চাইতি যে তোর আন্ডারওয়ার্ল্ড লাগবে, আমি তোকে স্বেচ্ছায় দিয়ে দিতাম। কিন্তু এত বড় বেইমানিটা কেন করতে গেলি? তুই জানিস আমি বেইমানদেরকে একদম পছন্দ করি না। তুই কি আমার বাবা মায়ের হত্যার সঙ্গে জড়িত ছিলি? আরে আপনি তো পুরনো কথা মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনার বাবাকে হত্যা করেছি। একা পেয়ে তার সুযোগ নিয়ে আমি তাকে হত্যা করেছি, তাও আবার বালির চাপা দিয়ে, ঘুমের মধ্যে। আপনাকেও চেয়েছিলাম, কিন্তু ভাই কি করব, সুযোগ পাইনি। কিন্তু আজকেই সেই সুযোগটা ছাড়ছি না। ডেভিল কিং, আপনি আপনার কাজ করুন, আমি সেটা দেখব। আমি কোনো ফুটপাতের মাস্তান নই যে দুইটা কথাবার্তা শোনার পরে আমি ভয় পেয়ে যাব। আমি আগেও যেমনটা কিং ছিলাম, এখনো কিং আছি, আর ভবিষ্যতে কিংই থাকবো। বিড়ালের মতো কখনো বাঁচ চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচলেই আমার হবে। কিন্তু এই 1 ঘন্টা তোদের জন্য অনেক খারাপ হয়ে যাবে। আকাশ উঠে পড়ল, আর উঠে পড়ার পরে একটা মেশিন গান নিয়ে সবাইকে গুলি করতে থাকে। আর আকাশের এমন গুলি দেখে সবাই বড় ভয় পেয়ে গেল, আর সবাই বুঝতে পেরেছে আকাশ তার আগের রূপে ফিরে এসেছে। আর তখনই চারিদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো। আকাশ মাইক্রোফোনে বলে দিল সবাইকে গুলি করার জন্য, আর সবাই এসে অনুযায়ী গুলি করতে লাগলো। আর এভাবেই অনেকগুলো গুলি চলার পরে ওরা অনেকেই মারা যায়। ওদের অনেক মারা যাওয়ার পরে লেডি কুইন এবং ডেভিল কিং ওরা অনেকটা ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে ওরা পালাতে থাকে। কিন্তু আকাশ তাদেরকে ধরে ফেলে, আর ধরে ফেলার পরে লেডি কুইনকে মারতে থাকে, আর মারতে মারতে পুরো আধমরা করে ফেলে। আর আধমরা করে ফেলার পরে লেডি কুইনের গলা কেটে দেয়, আর গলা কেটে দেওয়ার পরে লেডি কুইনকে অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। আর সেখানেই লেডি কুইনের দেহটা টকবক করে পড়ে থাকে আর রক্তে লাল হয়ে যায়। এটা ডেভিল কিং দেখার পরে সে অনেকটা ভয় পেয়ে যায়, আর আকাশ গিয়ে তাকেও মারতে থাকে। ও মার সহ্য করতে না পেরে আকাশের কাছে ডেভিল কিং মাপ চাইতে থাকে, কিন্তু আকাশ এটা দেখে পাগলের মতো হাসছে। আকাশের এমন হাসি দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। আর আকাশ ডেভিল কিংকে চেয়ারের সাথে বসালো, আর বসানোর পর তার হাতের কিছু অংশ কেটে দেয়। তারপর সেখান দিয়ে রক্ত বের হতে থাকে। আকাশ সেখানে লবণ দিয়ে দেয়, আর আকাশ তারপর তার ইচ্ছে মতো গুলি করতে থাকে, আর তাকেও অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। আর তারপর নেহালের কাছে যায়। নেহালের কাছে যাওয়ার পর নেহালকে মারতে লাগলো, আর নেহাল তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। তারপর নেহালকে আকাশ বলতে লাগলো, তোকে এত কষ্ট দিয়ে মারবো না। তোকে এত কষ্ট দিয়ে মারলে আমারও কষ্ট হবে। তোকে